নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজকে প্রথমেই আপনাদের একটা ঘটনা তুলে ধরি। এটা আমার যারা সিনিয়র সাংবাদিক আছেন তাদের মুখে এই কাহিনীটা শোনা বলতে পারেন। প্রতিদিন বিকালবেলায় কংগ্রেস নেতা, তখন তিনি কংগ্রেস নেতাই ছিলেন, সুব্রত মুখার্জির বাড়িতে সাংবাদিকরা যেতেন, খবরের সন্ধানেই যেতেন। যেমন সুব্রত মুখার্জির বাড়িতে যেতেন, তেমন সোমেন মিত্রর বাড়িতে যেতেন, বা প্রিয় দাস মুন্সির সঙ্গে দেখা করতেন, খবরের জন্যই যেতেন। তো সেখানেই সাংবাদিকরা যাওয়ার পর সুব্রতদা খুব রসিক মানুষ ছিলেন। সুব্রতদা তাদের সঙ্গে খুব প্রাণ খুলে আড্ডা দিতেন। সুব্রতদা তার গড়িয়াহাটের বাড়িতে, সেই সুব্রতদাই সেখানে একবার অশোক সেন সম্পর্কে কথা হচ্ছিল। অশোক সেন মানে হচ্ছে নাম করা আইনজীবী। আজকে ভারতবর্ষে সেই সময়কার যে কটা আইনজীবী নাম সবার আগে তালিকার উপরের দিকে থাকতো, সেখানে অশোক সেনের নামও থাকতো। অশোক সেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন। তো সেই সুব্রতদার একটা অশোক সেন সম্পর্কে বিখ্যাত কোট আছে। তো সাংবাদিকরা যখন অশোক সেন সম্পর্কে জিজ্ঞেস করেছে, তখন সাংবাদিকদের সুব্রতদা বলছেন যে, তোমরা ওনাকে কি বলো, আইনজীবী? আমি তো বলি লাইনজীবী। তো উনি লাইনটা করতে ভালো পারেন। তো হঠাৎ করে সেই কবেকার একটা প্রসঙ্গ আমি আজকে কেন উত্থাপন করলাম। আজকে আমি যে লাইনজীবীর কথা বলবো আপনাদের, তাকে আপনারা সবাই চেনেন। সে পশ্চিমবঙ্গের আইকন। হ্যাঁ, আমি আজকে নতুন যে লাইনজীবীর কথা বলেছিল, সেই আমার মনে হয় যে সুব্রতদা আজকে যদি থাকতেন বেঁচে, তাহলে হয়তো প্রকাশ্যে না বলতে পারলো, কারণ এখন উনি তৃণমূল কংগ্রেসটা করতেন, তাহলে অনায়াসে সৌরভ গাঙ্গুলিকে বাংলার নতুন লাইনজীবী বলতেন। যে কোনো সরকার এলেই উনি আর কি একটা লাইন করার চেষ্টা করেন, এবং পুরোটাই করেন নিজের ব্যবসায়িক স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অন্য কোনো কারণ নেই। চলুন এবার সৌরভ গাঙ্গুলি প্রথমবার যে আজকে জনগণের আক্রোশের মুখে পড়লেন, এবং আক্রোশের মুখে পড়ার পর নিজের যে বয়ান, সেই বয়ানটা তিনি পাল্টাতে বাধ্য হলেন। আমরা আগে দেখি সৌরভ গাঙ্গুলি কি বলেছিলেন। সৌরভ গাঙ্গুলি পরবর্তীকালে সেখান থেকে সরে এসে কি বললেন, সৌরভের স্ত্রী ডোনা কি বললেন, এবং তারপর সৌরভের জন্য কিছু প্রস্তাব থাকবে। সেটা সৌরভ যদি সত্যি সত্যি আমাদের অভয়ার জন্য তার অ্যাটল কোনো চিন্তা থাকে, বা তার অ্যাটল কোনো ভাবনা থাকে, বা তার অ্যাটল কোনো প্রতিবাদ থাকে, তাহলে সৌরভ সেটা করে দেখা। চলুন আমরা দেখি সৌরভ ঠিক আগে কি বলেছিলেন। ডাক্তারি মেয়েটির ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক সারা দেশের মতো পশ্চিমবঙ্গকেও মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই বলেছিলেন। আরজি করের ঘটনায় সবার সতর্ক থাকা উচিত বলেছিলেন। সারা বিশ্বেই এমন ঘটনা ঘটতে পারে, তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আস্তে করে তিনি ডচ করে দিতে চেয়েছিলেন আর কি, সারা বিশ্বই হয়, সারা ভারতবর্ষেই হয়, এবং সেটাকে দাগাতে চেয়েছিলেন। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই বিবৃতির পর বিশেষ করে সমাজ মাধ্যমে সৌরভের বিরুদ্ধে সমালোচনায় ভরে যায়, এবং সেখানে সৌরভকে প্রত্যেকে বলতে শুরু করে যে আজকে সৌরভ গাঙ্গুলি যে কথা বলেছেন তার মুখোশটা খুলে গেছে। সেখানে তারপর সৌরভ পরবর্তীকালে একটা অনুষ্ঠানে বলেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, আমি যা বলতে চেয়েছিলাম সেটা অন্যভাবে পেশ করা হচ্ছে। অর্থাৎ সৌরভ গাঙ্গুলি যে চাপের মধ্যে আছে, সেটা পরিষ্কার বোঝা যায়। এবং সেখানে বলেছিলেন ওনার এমন শাস্তি হওয়া উচিত, সেখানে দাঁড়িয়ে যে আর পরবর্তীকালে কেউ সাহস না করে। কিন্তু তারপরেও অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। এখানেই শেষ নয়। এরপর তার স্ত্রী ডোনা আরো একটা ধাপ এগিয়ে বললেন যে 14ই আগস্ট রাত্রে নাকি তিনিও নাপতেন, তার মেয়ের শরীর খারাপ হয়েছিল, জানানি, হয়তো নাপতেন, হয়তো নাপতেন না সেখানে। এবার সৌরভ গাঙ্গুলি তো পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তাই না? আমার সেটা হচ্ছে 21শে নভেম্বর 2023 বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সৌরভকে আমার প্রস্তাব, সৌরভ যখন প্রতিবাদ করছেন, তাহলে সেই প্রতিবাদ কিভাবে করবেন? তিনি কি মিছিলে হাঁটবেন? তিনি কি মেয়েটার বাড়ি গিয়ে দাঁড়াবেন? যদি না,
জানি না তার বাবা মা দেখা করতে দেবেন কিনা। তাহলে উনি বলুন যে রাজ্যের গায়ে এরকম কালি লেগে গেছে, যেখানে এত এত মেয়েরা আজকে লক্ষ লক্ষ মেয়ে পথে নেমেছে তাদের নিরাপত্তার দাবিতে, যে রাজ্যে মেয়েদের নিরাপত্তা আজকে কোশ্চেনের সামনে এসে দাঁড়িয়েছে, সেখানে আমি আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদটা থাকলাম না সেখানে, কারণ আমারও নিজের একটা মেয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদটা ছেড়ে দিলাম। সেটা কি সৌরভ গাঙ্গুলি পারবেন? তাহলে বোঝা যাবে তার এই যে কথাগুলো চাপের মুখে বলা নয়, সেগুলো মেকি নয়। তিনি মন থেকে চান যে অভয়ের বিরুদ্ধে যে লড়াই, তিনিও সেই লড়াইয়ের সামনের সারিতেই আছেন। সেটা কি সৌরভ গাঙ্গুলি পারবেন যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদটা ছেড়ে দিলাম? কিন্তু সেখানেও সৌরভ গাঙ্গুলির আগের যে সমস্ত কার্যক্রম আমরা দেখেছি, সেখানে কিন্তু সত্যি কথাই আমি নিজে প্রস্তাবটা তাকে দিতে পারি, কিন্তু সেখানে কিন্তু একটা বিরাট কোশ্চেন মার্ক আছে। আমি আগে যেটা বলেছিলাম যে লাইনজীবী, আপনারা যদি সৌরভের ক্রিকেট কেরিয়ারের বাইরে ব্যবসায়ী সৌরভকে দেখেন, সবসময় দেখবেন কোনো সময় স্কুল করার জন্য সিপিএম সরকারের আমলে জমি নিয়েছেন, সেখানে অশোক ভট্টাচার্যের বা বুদ্ধবাবুর সঙ্গে দেখা করার জন্য নিয়মিত রাইটার্স বিল্ডিংয়ে চলে যেতেন। এবার পালা বদলের পর ওনার গন্তব্য হয়ে গেছে নবান্ন, এবং হঠাৎ করেই উনি স্পেনের মাদ্রিদে গিয়ে উনি শিল্পপতি হয়ে গেলেন। বাংলা টের পেল না, উনি শিল্পপতি হয়ে গেলেন এবং বললেন উনি পশ্চিম মেদিনীপুরে কারখানা করতে চান। কেউ জানে না সৌরভ গাঙ্গুলি কোনো একটা স্টিল কোম্পানির বিজ্ঞাপন করতেন, তিনি যে সেখানের মালিকানা নিয়ে নিয়েছেন এটা বাংলা কোনোদিন জানতো না, কিন্তু সেটাও হলো। এবার তারপরে যেটা হলো, আমরা যেটা এই কোম্পানির জন্য সৌরভ গাঙ্গুলিকে দেয়া হলো চিট ফান্ডের জমি, মাত্র 100 টাকায় 999 বছরের লিজে 300 একরের ওপর জমি সৌরভ গাঙ্গুলির মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়া হলো। এদিকে সৌরভকে সেদিন মঞ্চ থেকে তখন বলা হয়েছিল যে সৌরভ যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন তার বিনিময়ে তিনি কোনো বিনিময় মূল্য নেবেন না। তো বিনিময় মূল্য নিয়ে কি হবে? 1 টাকায় যদি 300 একরের ওপর জমি পাওয়া যায়, সেখানে বিনিময় মূল্য কোথায় লাগে? ফলে যে ক্রিকেটার সৌরভ, যার প্রতি বাংলার গর্ব ছিল, সেই সৌরভ কিন্তু ক্রমাগত নাপতে 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 আজকে জনগণের কাছে একেবারেই, আমি যেটা বললাম, একেবারে লাইনজীবী হয়ে গেছেন, আর কিচ্ছু ওনার নেই। আজকে আপনি ভাবুন যে সুনীল গাভাস্কার হতে পারে, ভেংসারকার হতে পারে, বা একাধিক, বা সচিন তেন্ডুলকার হতে পারে, কোনো সময় আমরা কি দেখতে পাই যে তারা তাদের ক্রিকেটের সত্তাটাকেই বজায় নিয়ে চলেছেন? তারা গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে যাচ্ছেন, তারা গিয়ে সরাসরি আর কি রাজনৈতিক নেতা হওয়ার দৌড় শুরু করেছেন। সৌরভ গাঙ্গুলি যেতেই পারেন রাজ্যসভায়, যারা যারা রাষ্ট্রপতির মনোনীত প্রার্থী হিসাবে, সেখানে তো অসুবিধা নেই, অনেক গুণী মানুষ আগেও গিয়েছেন, কিন্তু তার রাজনীতিতে যোগ দেবেন বলে জল মাপছিলেন, প্রতিটা পার্টির সাথে কথা বলছিলেন, আবার অসময়ে তিনি নিজেকে ব্যবসায়িক স্বার্থে সবকিছু থেকে পেছনে সরে এলেন, যে তার এত ব্যবসা আছে, সেখানে তিনি যদি কোনো পার্টির হয়ে নামেন, সেই তার ব্যবসায় হ্যাম্পার হয়ে যেতে পারে, তার ব্যবসায় ক্ষতি হতে পারে। এইবার প্রথমবার সৌরভ কিন্তু জনরোষের মুখে পড়েছেন। সমাজ মাধ্যমে সৌরভের সমালোচনা শুরু হয়েছে, অনেকে মুখ খুলতে শুরু করেছেন অভিনেত্রীরা। দেখলাম শ্রীলেখা বলছেন, দেখলাম স্বস্তিকা বলছেন, স্বস্তিকা সরাসরি বলেছেন আমি আর দাদাগিরির অনুষ্ঠানে যাব না। এবার দাদাগিরির অনুষ্ঠানের অনেকে বয়কট করার কথা বলছেন। এই প্রথমবার সৌরভ গাঙ্গুলি কিন্তু হিটটা টের পাচ্ছেন, যে শুধু ওই গা বাঁচিয়ে একটা মন্তব্য করে দিলে চলবে না। সেখানে দাঁড়িয়ে সমালোচনার ঝড় আসার পর আর যেটা বলছেন যে অত্যন্ত নারকীয়, নিন্দনীয় ঘটনা, এমন ঘটনা ঘটতে পারে আমি কল্পনাই করতে পারি না, দোষীদের এমন কঠোর শাস্তি দেওয়া উচিত যাতে আগামী দিনে অপরাধ করার সাহস না পায়। সৌরভ এটাতে একটা দিক, কিন্তু পরবর্তীকালে যখন তদন্তে যেভাবে উঠে আসছে যে এটা পুলিশ বা স্বাস্থ্য দপ্তর কভার আপ করার চেষ্টা হচ্ছে, এরকম যদি কোনো কিছু পাওয়া যায় এবং সেটা জনগণেরও বদ্ধমূল ধারণা সেটা হচ্ছে যেভাবে ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তার বাবা মা সেটা বলছেন যে আরও লোকজন আছে, কিন্তু এখানে একমাত্র সঞ্জয় রায়ের উপরেই বলছিলেন যে আজকে শাসক দল এবং পুলিশ কমিশনার যে উনি মূল অপরাধী বলে পুরো জিনিসটা কি ডাইভার্ট করার চেষ্টা হচ্ছিল না সৌরভ?
তো সেখানে দাঁড়িয়ে আজকে সেই রাজ্যের আপনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার থাকবেন যদি এটা প্রমাণিত হয় যে পুরো জিনিসটা ডাইভার্ট করে দেওয়া হচ্ছিল, তাহলে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার থাকলে কোন ব্র্যান্ডকে আপনি নিয়ে যাবেন? যে ব্র্যান্ড মহিলাদের নিরাপত্তা দিতে পারে না, যে ব্র্যান্ড মহিলাদের ওপর খুন ধর্ষণ হলেও বিপথে পরিচালনা করার চেষ্টা করে, যদি সিবিআই তদন্তে প্রমাণিত হয়। চলুন দেখা যাক আপনি যে প্রস্তাবটা দিলেন আপনি মানেন কিনা সৌরভ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।